সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদের রসায়ন বিদ্যার উপর ক্লাস নেব এবং আজকের টপিক হচ্ছে অ্যালকোহলের সংজ্ঞা, শ্রেণীবিভাগ এবং ইথাইল অ্যালকোহল সম্পর্কে আলোচনা করব। আপনারা অ্যালকোহল এই নামটা শুনেছেন এবং এটা হোমিওপ্যাথি ঔষধের সাথে অনেক রিলেটেড, কাজে এটা গুরুত্বপূর্ণ। মানে অ্যালকোহল সম্পর্কে আপনাদের ধারণা থাকাটা আবশ্যক আর কি। আমি তার আগের কেমিস্ট্রি ক্লাসে জৈব যৌগের সম্পর্কে ধারণা দিয়েছিলাম আর কি, বিভিন্ন ধরনের যে জৈব যৌগ সম্পর্কে। তার মধ্যে এটাও বলেছিলাম যে কোনো একটা যৌগকে আমরা মানে অ্যালকোহল জাতীয় যৌগ কখন বলবো, মানে কি দেখে বুঝতে পারবো যে এটা অ্যালকোহল জাতীয় পদার্থ বা অ্যালকোহল জাতীয় যৌগ। সেটা আমি আবারও মনে করে দিচ্ছি। সেটা হচ্ছে যদি হাইড্রক্সিল মূলক যুক্ত থাকে কোনো যৌগে। হাইড্রক্সিল মানে হচ্ছে সাংকেতিক ভাবে হচ্ছে OH। OH এই মূলকটা যদি কোনো জৈব যৌগের সাথে সংযুক্ত থাকে তাহলে ওই জৈব যৌগটা হবে অ্যালকোহল জাতীয় পদার্থ। এটা হচ্ছে মানে একটা জৈব যৌগ দেখে চেনার উপায় যে ওইটা আসলে কোন ধরনের যৌগ। তো যেহেতু সংজ্ঞা হিসেবে বলতে গেলে যে জৈব যৌগ হাইড্রোক্সিল মূলক বিদ্যমান থাকে তাকে অ্যালকোহল বলে আমরা একেবারেই মানে সংক্ষেপে বলতে পারি। তবে কিছু কিছু যৌগ আছে যেগুলোতে হাইড্রোক্সিল মূলক থাকা সত্ত্বেও ওগুলা অ্যালকোহল না বা অ্যালকোহল বলা যায় না। মানে এটা হচ্ছে একেবারেই বেসিক বা বেসিক আবার স্বতঃসিদ্ধ যে হাইড্রোক্সিল মূলকটা যদি কোনো যৌগের সাথে যুক্ত থাকে বা কোনো যৌগে যদি এটার উপস্থিতি থাকে তাহলে ওটা অ্যালকোহল জাতীয় পদার্থ বা অ্যালকোহল জাতীয় যৌগ। কিন্তু সবকিছুতেই তো ব্যতিক্রমতা থাকে। সেই কথাটাই বলা হচ্ছে যে কিছু কিছু যৌগ আছে যেগুলোতে হাইড্রোক্সিল মূলক উপস্থিত থাকা সত্ত্বেও ওগুলা অ্যালকোহল জাতীয় পদার্থ না। এক্সাম্পল হিসেবে যেমন ফেনল, এটা জৈব যৌগ, এটা ঠিক আছে, বাট এটা অ্যালকোহল না। ফেনলের সংকেত হচ্ছে C6H5OH। দেখেন এখানে কিন্তু OH এই মূলকটা উপস্থিত আছে, বাট এটা অ্যালকোহল জাতীয় পদার্থ না এবং এটা ফেনল, এটার নাম ফেনল। অ্যালকোহলে তাহলে আমরা সাধারণ সংকেত কি এটা জেনে রাখলে ভালো। সাধারণ সংকেত হচ্ছে CnH2n আর তার সাথে যুক্ত থাকবে হচ্ছে OH মূলক। CnH2n এটা আপনাদের কাছে একটু হয়তো কঠিন মনে হতে পারে, আসলে সিম্পল জিনিসটা। সেটা হচ্ছে n এর মানটা যদি আপনারা এখানে বসিয়ে দেন তাহলেই যৌগটা পেয়ে যাবেন, মানে ওই অ্যালকোহল যৌগটা পেয়ে যাবেন। যেমন আমি যদি n এর মান 1 ধরি তাহলে কি হবে, C1। তো ওটা তো লিখতে হয় না, তার মানে C, তারপরে H এর পরে 2n মানে 2 × 1 মানে 2, তার মানে CH2, তার সাথে আছে আবার OH। তাহলে আহ, এখানে কয়টা হাইড্রোজেন হলো, একটা হলো H2 তো আছেই, আবার OS এ এখানে একটা হাইড্রোজেন আছে, তার মানে হচ্ছে আহ 3টা হাইড্রোজেন হলো। তাহলে মূলত সংখ্যাটা কি দাঁড়ালো, CH3, দেন হচ্ছে মানে ওখানে আরেকটা অক্সিজেন থাকতেছে। এখন একটা ব্যাপার আছে এখানে, সেটা হলো আমি আগের ক্লাসে বলেছিলাম, মানে মূল আহ যৌগটা হচ্ছে আসলে মিথেন, অ্যালকেন টাইপের যৌগ। মিথেনের সংকেত হচ্ছে CH4। এবং আমি বলেছিলাম যে একটা হাইড্রোজেনকে যদি OS বা হাইড্রোক্সিল মূলক প্রতিস্থাপিত করে ওখানে গিয়ে বসে তাহলে এটা হয়ে যাবে ওই যে অ্যালকাইল অ্যালকোহল। মানে যৌগটা ছিল মিথেন CH4, একটা হাইড্রোজেন যদি সরে যায় তাহলে হয়ে যাবে CH3, আর ওই যে একটা হাইড্রোজেন সরে গেছে ওখানে গিয়ে বসবে OS, তাহলে এটা হয়ে যাবে এখন CH3OS মানে মিথাইল অ্যালকোহল। ঠিক একইভাবে তার পরবর্তী অ্যালকেন যেটা, সেটা হচ্ছে আহ তার পরবর্তী
অ্যালকেন যেটা সেটা হবে, দেখেন n এর মান যদি আমরা 2 বসাই তাহলে হবে C2H2n+1। মানে আবার n এর মান যদি এখানে 2 বসাই তাহলে 2 দুগুণে 4 আর একে হলো 5, তার মানে H5, C2H5OH। তো এটা হয়ে যাবে ইথাইল অ্যালকোহল, কারণ মূল যৌগটা হচ্ছে আসলে C2H6। তো ওখান থেকে একটা হাইড্রোজেন যদি সরে যায় তাহলে হয়ে যাবে C2H5, আর ওই একটা হাইড্রোজেন সরে গিয়ে ওখানে বসলো হচ্ছে OH। তাহলে মূল যৌগটা ছিল ইথেন, আর একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে ওখানে অ্যালকোহল মূলকযুক্ত হলো, তাহলে এটা হয়ে যাবে ইথাইল অ্যালকোহল। আপনারা কি বুঝতে পারছেন? হ্যালো, একটু রেসপন্স করবেন, কারণ না হলে আমি তো শুধু বলে যাব, আমিও বুঝতে পারবো না যে আপনারা কি আদৌ বুঝতে পারছেন নাকি শুধু শুনেই যাচ্ছেন। এই যে দেখেন, এটা হচ্ছে সাধারণ সংকেত CnH2n+1, তার সাথে হচ্ছে অ্যালকোহল মূলক OH, এই মূলকটা হচ্ছে অ্যালকোহল মূলক। এবং আমি বলেছি যে n এর মানটা আমরা বসালেই কিন্তু ওই যৌগটা পেয়ে যাব। এবং n এর মান 1 বসিয়ে আমি বলেছি, 1 বসিয়ে পেয়েছি হচ্ছে CH3OH, মানে মিথাইল অ্যালকোহল। আবার যখন n এর মান 2 বসাই তখন পাচ্ছি C2H5OH, মানে ইথাইল অ্যালকোহল। আবার n এর মান যখন 3 বসাবো তখন হবে C3, আর এখানে H2 × 3 মানে হচ্ছে 6+1 মানে 7, তাহলে C3H7OH। তাহলে এটা হয়ে যাবে প্রোপাইল অ্যালকোহল। এইভাবে হচ্ছে আমরা পরপর মানে যে অ্যালকোহল যৌগগুলা, ওই যৌগগুলা পেতে পারি। মানে n এর ভ্যালুটা এখানে বসালেই হচ্ছে আমরা অ্যালকোহল যৌগগুলা পেয়ে যাব। তাহলে এটাকে আরো একটু যদি আমরা সিম্পলিফাই করি, এই যে CnH2n+1, এই অংশটাকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে R দিয়ে, মানে রেডিক্যাল, রেডিক্যাল, আর তার সাথে OH মানে অ্যালকোহল মূলক যুক্ত থাকবে। এবং এটাই হচ্ছে মূলত একটা অ্যালকোহলিক যৌগ। তো আমার মনে হয় আপনারা মানে অ্যালকোহল বা অ্যালকোহলিক যৌগ কি ধরনের হতে পারে এই সম্পর্কে আমার মনে হয় বুঝে গেছেন। মানে কারো কি বুঝতে সমস্যা আছে? আপনারা একটু রেসপন্স করেন। হ্যালো, আপনার কথা বলেন, যে বুঝতে কি সমস্যা আছে? মানে অ্যালকোহল যৌগ, এটা কি করে বুঝবেন, বা একটা অ্যালকোহল যৌগের সাধারণ সংকেত কি হবে, এই সম্পর্কে কি আপনাদের বুঝতে সমস্যা আছে? আপনারা যদি রেসপন্স না করেন তাহলে তো আমি কথা বলে কোনো লাভ নেই। হ্যালো, না স্যার, কোনো সমস্যা নেই। হ্যাঁ আপনারা রেসপন্স করবেন, কারণ না হয় আমি তো শুধু বলে যাব, রেডিও শোনার মতো হবে। আপনারা রেসপন্স করবেন। আচ্ছা, তো এখন আমরা আরেকটু জানি যে অ্যালকোহল যে যৌগগুলা বা জৈব যৌগগুলা, এগুলার কি ধরনের বৈশিষ্ট্য হয়। এগুলো সাধারণত দাহ্য পদার্থ হয়, অর্থাৎ অ্যালকোহলিক যৌগগুলোতে আপনি একটু আগুন জ্বালিয়ে দিলেই চলবে, আহ দেখবেন যে ওখানে আগুন জ্বলছে। মানে ওই যে আহ আপনাদেরকে আর একটু ইজি করে আমি বুঝাই, আপনারা চাইনিজ রেস্টুরেন্টে দেখেছেন ওই যে স্পিড বার্নার দিয়ে স্যুপ বা বিভিন্ন যে লিকুইড ফুড গুলো আছে এগুলোকে গরম করে করার জন্য মানে স্পিড বার্নার ইউজ করে। তো ওই যে স্পিড, মানে ওই স্পিরিটও কিন্তু আসলে অ্যালকোহলিক যৌগ। এবং ওই স্পিরিটের নাম হচ্ছে কি মেথিলেটেড স্পিরিট, মানে মিথাইল মিথাইল যৌগ। এই যে আমি ফার্স্ট অ্যালকোহলিক যৌগ যেটা বলেছিলাম CH3OH, আসলে ওই স্পিরিট বার্নারে যে স্পিরিট ব্যবহার করা হয় ওইটার সংকেত হচ্ছে CH3OH। এবং ওইটা দেখেন দাহ্য পদার্থ, মানে স্পিরিট বার্নারে তো স্পিরিট ইউজ করা হয়, এবং ওটা কিন্তু অ্যালকোহলিক যৌগ। এবং এটা টেস্ট নাই বলা হচ্ছে, স্বাদবিহীন, বর্ণহীন, প্লাস হচ্ছে সামান্য বিষাক্ত কিন্তু, মানে মুখে দিলেই দেখবেন যে ঝাঁজ লাগতেছে, এবং আহ, একটু গন্ধযুক্ত, এবং অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে মদের প্রধান উপাদান। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এই যে যে মদ মানুষ পান করে নেশাগ্রস্ত হন আর কি,
ওই মদের সংকেতটা কোনটা, বা ওই মদ মানে তো আসলে অ্যালকোহলিক তরল পদার্থ, এখন ওইটার সংকেতটা কোনটা? তো সেই জন্য আমাদের জানা উচিত। আমি বলেছি কমনলি যে হাইড্রক্সিল মূলক যুক্ত জৈব যৌগগুলোই হচ্ছে সব অ্যালকোহল। এই যে বললাম মিথাইল অ্যালকোহল, বাট ওই মিথাইল অ্যালকোহল বা স্পিরিট, ওটা তো হচ্ছে স্পিরিট বার্নার ইউজ করা হয়, তাহলে ওটা কি মদ? মানে আমি তো বললাম যে মদ তো অ্যালকোহলিক যৌগ, তাহলে ওটা কি মদ? হ্যাঁ, ওইটা আর মদের বৈশিষ্ট্য অলমোস্ট সেম, বাট খাওয়ার উপযোগী না। কারণ হচ্ছে সিম্পলি এই ধরনের অ্যালকোহলিক যৌগ কিন্তু 10টা আছে। প্রথমটা হচ্ছে মিথাইল অ্যালকোহল, তারপরটা ইথাইল অ্যালকোহল, তারপরটা প্রোপাইল অ্যালকোহল, তারপরটা বিউটানল অ্যালকোহল, তারপরটা পেন্টাইল অ্যালকোহল, তারপরটা হেক্সাইল অ্যালকোহল, তারপরটা হেপ্টাইল অ্যালকোহল, দেন হচ্ছে অক্টাইল অ্যালকোহল, তারপর ননাইল অ্যালকোহল, আর তারপর হচ্ছে ডেকাইল অ্যালকোহল। এই হচ্ছে 10টা অ্যালকোহল জাতীয় জৈব যৌগ আছে, মানে 10টারই অ্যালকোহলিক বৈশিষ্ট্য আছে। বাট সবগুলা মদ হিসেবে খাওয়া যাবে না। মানে কেউ খেতে চাইলে খেতে পারে, কিন্তু খেলে যেটা হবে, যেহেতু অল্প সময় দেখা যাবে যে লিভার নষ্ট হয়ে কিংবা স্টোমাকে আলসার হয়ে অতি অল্প সময়ে কিন্তু মারা যাবে। এখন যেমন আমি এক্সাম্পল হিসেবে বললাম যে স্পিড বার্নারে যে স্পিড ইউজ করা হয় সেটার মধ্যেও কিন্তু অ্যালকোহলিক বৈশিষ্ট্য আছে, কিন্তু ওই স্পিড তো খাওয়া যাবে না। এখন আসলে খাওয়ার মদ বা ওই যে খাওয়ার অ্যালকোহল যেটা, সেই অ্যালকোহলটা কোনটা? সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলটা হচ্ছে এই যে যে খাওয়ার যে মদ, সেটার মধ্যে থাকে হচ্ছে ইথাইল অ্যালকোহল, বা ইথাইল অ্যালকোহল খাওয়া যায়। প্লাস হচ্ছে যে মেডিসিনে যে অ্যালকোহলটা ইউজ করা হয়, আহ, সেটাও কিন্তু ইথাইল অ্যালকোহল। তো এখন একটা ব্যাপার আছে, তাহলে সবারই মনে একটা প্রশ্ন আসতে পারে যে এটা কেমন কথা হলো, যে আমরা তো জানি যে মদ খাওয়া ভালো না, বা এখনই আমি বললাম যে খেলে হচ্ছে কি হয়, যে লিভার নষ্ট হয়ে যাবে কিংবা স্টোমাকে আলসার হতে পারে বা আরো ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে। তো তাহলে মেডিসিন ইউজ করা হয়, এটা কেমন কথা হলো? এখানে কিন্তু একটা মাত্রার ব্যাপার আছে। যেমন সাপের বিষ, সাপ সবল দিলে ওই বিষ তো মানুষের শরীরে ঢুকে মানুষ মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু আবার সাপের বিষ থেকে কিন্তু মেডিসিনও প্রস্তুত করা হয়। হ্যাঁ, যেমন আমাদের হোমিওপ্যাথিতে নাজা নামক একটা মেডিসিন আছে, নাজা। এটা সাপের বিষ থেকে প্রস্তুত করা হয়। আবার অ্যালোপ্যাথিতেও একটা মেডিসিন আছে, যেটা সাপের বিষ থেকে প্রস্তুত করা হয়, সেটা হচ্ছে মরফিন। মরফিন ইনজেকশন। ওই মরফিন ইনজেকশন হচ্ছে কার্ডিয়াক পেশেন্ট বা হৃদরোগের পেশেন্ট একেবারে যখন মৃত্যুর মুখোমুখি চলে যায়, তখন একদম লাস্ট স্টেজে, তখন কিন্তু মরফিন ইনজেকশন পুশ করা হয়। আবার আমাদের যে নাজা, আহ, মানে একটা মেডিসিনের তো অনেক ধরনের কার্যকারিতা আছে, তার মধ্যে কমন একটা ইউজ হচ্ছে ওই যে সাপে দংশন করলে কিন্তু এই নাজা মেডিসিনটা হচ্ছে মানে বিষ নষ্ট করার জন্য এই মেডিসিনটা অ্যাপ্লাই করা হয় আর কি, বা এটা কার্যকরী একটা মেডিসিন। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এমন একটা বিষাক্ত জিনিস, বাট এটা তো একটা মেডিসিন হিসেবে ইউজ করা হচ্ছে। এখানে একটা ব্যাপার আছে যে এটা ডিরেক্ট তো আর ওই বিষটাই বোতলের ভিতর ঢুকে যে না এটা মেডিসিন, এই কাজ করা হচ্ছে না। এটা বিভিন্ন মানে ফার্মাকোপিয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে প্রসেসিং এর মাধ্যমে মানে ঔষধ হিসেবে এটাকে প্রস্তুত করা হয়। তো তার মানে এখানে তো কিছু প্রসেসিং আছে। ঠিক একই ভাবে এই যে ইথাইল অ্যালকোহল যখন মেডিসিনের সাথে ইউজ করা হয়, তখন ওই ডিরেক্ট কিন্তু 100% ইথাইল অ্যালকোহল ইউজ করা যাবে না বা হয়ও না। এখন মেডিসিনের সাথে ইউজ করতে গেলে সেটার একটা পার্সেন্টেজ আছে, যে কত পার্সেন্ট ইউজ করতে হবে। হ্যাঁ, কিন্তু মদ হিসেবে যে ইথাইল অ্যালকোহল মানে পাওয়া যায়, বা মদ হিসেবে বিভিন্ন ব্র্যান্ডের মদ আছে যেটার মধ্যে ইথাইল অ্যালকোহল উপস্থিত থাকে, সেখানে 99%ই হচ্ছে আসলে ইথাইল অ্যালকোহল উপস্থিত থাকে। এবং যে কারণে যে উম, মানুষ যখন ওই মানে পানীয় পান করেন, তখন হচ্ছে নেশাগ্রস্ত হয়ে যায়। এবং নেশাগ্রস্ত হয় বা এটা আনন্দের বিষয় না, ওইটার কিন্তু সাইড এফেক্টও আছে। আমি একটু আগে যেমন বলেছিলাম যে মিথাইল অ্যালকোহলে লিভার নষ্ট হয়ে যেতে পারে কিংবা স্টোমাকে আলসার হয়ে যেতে পারে, এবং আরো বিভিন্ন অর্গানের কিন্তু ক্ষতি হতে পারে। মদেও কিন্তু সেম ঘটনাই ঘটতে পারে। কিন্তু সেটা হচ্ছে একটা ব্যাপার আছে যে যদি কেউ নেশার জন্য একবারে 100 ml মদ খেয়ে ফেললো বা 200 ml মদ খেয়ে ফেললো, তাহলে কিন্তু তার
খুব খারাপ অবস্থা হবে। বাট সেটারও একটা ব্যবহারের নিয়ম কানুন আছে। এবং এই যে ইথাইল অ্যালকোহল বা মদ, সেটারও কিন্তু কিছু মেডিসিনাল কি বলবো অ্যাডভান্টেজ আছে, সেটা আমি একটু পরেই বলবো। যে মদের কিন্তু মানে উপকারিতা আছে, সেটা কিভাবে ব্যবহার করতে হবে সেটাও কিন্তু জানতে হবে। বাট এটা মাথায় রাখতে হবে যে মদের মধ্যে 99% কিন্তু ইথাইল অ্যালকোহল উপস্থিত থাকে। হ্যাঁ, তো এই যে আমি লাস্ট যে লাইনটা ইয়ে করলাম যে মানুষ নিরাপদে পান করতে পারে এমন একমাত্র অ্যালকোহলই হচ্ছে ইথানল, মানে হচ্ছে আসলে ইথাইল অ্যালকোহল। ওই যে মিথাইল অ্যালকোহল, এটা সংক্ষিপ্ত নাম হচ্ছে মিথানল। ইথাইল অ্যালকোহল, এটা সংক্ষিপ্ত নাম হচ্ছে ইথানল। প্রোপাইল অ্যালকোহল, তার সংক্ষিপ্ত নাম হচ্ছে প্রোপানল। মানে এভাবে কেমিস্ট্রিতে কিছু নিয়ম কানুন আছে আর কি। দেন আমরা আবার যাব অ্যালকোহলে। আরেকটা টার্ম আমরা একটু জানি, সেটা হচ্ছে লিপিড কি। এবং এটা আপনারা যখন ডাক্তারি পেশায় যাবেন তখন হয়তো প্যাথোলজিক্যাল টেস্টে অনেক সময় লিপিড প্রোফাইল, এই টেস্টে অ্যাডভাইস করার দরকার হতে পারে। তো সেজন্য লিপিড কি এ সম্পর্কেও একটু জানা প্রয়োজন। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন সহযোগে গঠিত ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের উচ্চ আণবিক ওজন বিশিষ্ট এস্টারকে বলা হয় হচ্ছে লিপিড। তার মানে লিপিডের মূল উপাদান হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এটা জার্মান সায়েন্টিস্ট ব্লোড 1943-তে এই লিপিড শব্দটা উনি ফার্স্ট ব্যবহার করেন। আসলে এটা মূলত হচ্ছে আমরা বাংলায় যেটা বলি স্নেহ জাতীয় পদার্থ বা ফ্যাট, ইংলিশে বলা হয় ফ্যাট। এই যে অনেকের যখন শরীরে একটু চর্বি জমে যায় বেশি, তখন আমরা বলি যে ফ্যাট, বডিতে ফ্যাট জমা হয়েছে বা ফ্যাট বেড়ে বেড়ে গেছে। এবং আমরা ওই ধরনের কেউ যদি আসে আপনাদের কাছে ভবিষ্যতে ডাক্তার হয়ে যখন প্র্যাকটিসে যাবেন, যে আমার তো আহ, মানে বডির ওয়েট অনেক বেড়ে গেছে, আহ, অথবা এসে নিজেই বলবে যে আমার শরীরে কোলেস্টেরল অনেক বেড়ে গেছে, মানে হচ্ছে আসলে ফ্যাট বেড়ে গেছে এবং বডির ওয়েটও বেড়ে গেছে। তো সেক্ষেত্রে হয়তো মানে আমাদের চিকিৎসা মতে আপনারা মেডিসিন অ্যাডভাইস করবেন, এক্সারসাইজ দিবেন। বাট আপনাদের প্রথমে তো কিছু বিষয় জানা দরকার। সেটা হচ্ছে হয়তো আপনারা ফিজিক্যালি দেখেও এটা বোঝা যাবে যে হ্যাঁ একটু মোটা সোটা বা চর্বি বোঝা যাচ্ছে আছে, বা বোঝা যাচ্ছে যে ওনার বয়স শুনে যে না ওয়েট একটু বেশিই হবে। বাট ওখানে যে ওনার শরীরে কোলেস্টেরলের মাত্রাটা কতখানি সেটা জানার জন্য তো একটু ক্লিনিক্যাল টেস্ট করানো যেতেই পারে। আর তখন আপনারা অ্যাডভাইস করবেন হচ্ছে লিপিড প্রোফাইল, এই ক্লিনিক্যাল বা প্যাথোলজিক্যাল টেস্ট অ্যাডভাইস করবেন। এবং লিপিড প্রোফাইলের রিপোর্টে আপনারা হচ্ছে 4টা জিনিস দেখতে পাবেন। 4টা জিনিস কি কি দেখতে পাবেন? দেখতে পাবেন এল মানে এলডিএল, এইচডিএল, তারপর হচ্ছে টোটাল গ্লিসারিন এবং হচ্ছে কোলেস্টেরল। এই 4টা টার্ম দেখতে পাবেন এবং 4টা রিডিং। তো ওইখান থেকে আপনারা বুঝতে পারবেন যে উনার আসলে টোটাল কোলেস্টেরলের মাত্রা কতখানি, কি স্বাভাবিকের মধ্যে আছে নাকি বেশি আছে। অথবা ওখানে যে বললাম এলডিএল এবং এইচডিএল, এই দুইটা কিন্তু দুই ধরনের কোলেস্টেরলকে মিন করে। তো এলডিএলটা হচ্ছে খারাপ কোলেস্টেরলের পরিমাণ আর এইচডিএলটা হচ্ছে ভালো কোলেস্টেরলের পরিমাণ। তো সেই ক্ষেত্রে যে রেঞ্জ থাকবে, যদি এলডিএল এর পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি থাকে তার মানে খারাপ কোলেস্টেরলের পরিমাণটা বেশি, এবং এটা খুবই খারাপ। আর যদি আহ, ভালো কোলেস্টেরলের স্যার শোনা যাচ্ছে না।
হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার এতক্ষণ শোনা যাচ্ছিল না। হ্যাঁ, ওই যে নেট ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। স্লাইড দেখা যাচ্ছে? স্লাইড কি দেখা জি যাচ্ছে? স্যার। না স্যার, ওটা দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না। আচ্ছা, একটু দাঁড়ান, আমি কানেক্ট করে নিই। একটু ডিসকানেক্ট হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে? হ্যালো। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যেখানে বলছিলাম যে লিপিড প্রোফাইল নিয়ে, আহ, মানে যদি আপনারা কেউ স্থূলদেহী পেশেন্ট এসে বলে যে হ্যাঁ ওনার ওভারওয়েট কিংবা শরীরে ফ্যাট আছে, তাহলে আহ, মানে হয়তো সেটা ভিজিবল, যে বুঝে যাবে দেখে যে ফ্যাট আছে, কিন্তু পরিমাণটা কেমন সেটা বোঝার জন্য কিন্তু আপনাদেরকে একটা ক্লিনিক্যাল টেস্ট অ্যাডভাইস করতে হবে। সেটার নামে হচ্ছে লিপিড প্রোফাইল। তো আমি যেটা এখানে বোঝানোর চেষ্টা করছি যে লিপিডের মধ্যে মূল উপাদান হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, মানে দুইটার মিক্সিং জিনিসটাই হচ্ছে লিপিড। তো আপনারা যখন লিপিড প্রোফাইল ক্লিনিক্যাল টেস্ট দিবেন, সেখানে রিপোর্টে চারটা জিনিস পাবেন। একটা হচ্ছে এলডিএল, একটা এসডিএল, একটা হচ্ছে টোটাল কোলেস্টেরল, আর একটা হচ্ছে মানে টিজি মানে টোটাল গ্লিসারাইড। তো এবং চারটা রিডিং দেখে বুঝতে পারবেন যে ওনার আসলে শরীরে কোলেস্টেরলের পরিমাণ কেমন, স্বাভাবিকের মধ্যে আছে না বেশি আছে, অথবা ফ্যাট কেমন আছে সেটাও বুঝতে পারবেন। আর দুইটা টার্ম যেটা এলডিএল এবং এসডিএল, একটা হচ্ছে খারাপ ফ্যাট, একটা হচ্ছে ভালো ফ্যাট। এলডিএলটা হচ্ছে খারাপ ফ্যাট, এটা যদি স্বাভাবিকের তুলনায় বেশি থাকে তাহলে এটা খুবই খারাপ। আর যদি এসডিএলটা স্বাভাবিকের মধ্যে থাকে ভালো, আর যদি স্বাভাবিকের চেয়ে একটু বেশি থাকে তাহলে কোনো আপত্তি নেই। তার মানে হচ্ছে এই লিপিড প্রোফাইল, এই টেস্টের রিডিং দিয়ে আপনারা বুঝতে পারবেন যে ওই ব্যক্তির বা ব্যক্তির শরীরে কোলেস্টেরল বা ফ্যাটের পরিমাণটা কেমন, এবং সেই অনুসারে কিন্তু আপনাদেরকে ট্রিটমেন্টটা দিতে হবে। তো আমরা দেখি যে উৎসগুলো কি হতে পারে, মানে এই যে ফ্যাট, এই ফ্যাটের উৎসগুলো কি হতে পারে। কারণ হচ্ছে আপনারা যখন মেডিসিন দিবেন বা কিছু এক্সারসাইজ দিবেন, সেই সাথে কিন্তু ফুড হ্যাবিটের উপরও কিছু অ্যাডভাইস করতে হবে। তো আপনাদের তো জানতে হবে যে কোন ফুড থেকে শরীর বেশি ফ্যাট রিসিভ করবে, বা কোন ফুডে ফ্যাটের পরিমাণ কম আছে, সেভাবেই তো আপনারা বুঝে শুনে অ্যাডভাইস করতে হবে। আমরা দেখি যে মানুষ খেলে তো দুই ধরনের খাবারই খায়, একটা হচ্ছে মানে উদ্ভিজ্জ বা ভেজিটেবল, আর একটা হচ্ছে আহ, যেটা প্রাণীজ, বা মাংস টাইপের বা মাছ টাইপের জিনিস থেকে যেই ফ্যাটটা আসবে। তো প্রাণীজ উৎসগুলোর মধ্যে কি কি হতে পারে? মাছ মাংসের যে শুধু ডিরেক্ট প্রাণীজ তা না, প্রাণীজ বললে হচ্ছে ওই প্রাণীর কাছ থেকে প্রাপ্ত ফুডও কিন্তু প্রাণীজ। যেমন হচ্ছে প্রাণীজ চর্বি, হ্যাঁ মানে হচ্ছে যেমন মাংসের যে ফ্যাট ওইটা, তারপর মাখন দুধ থেকে হয়, এটাও কিন্তু প্রাণীজ। ঘি, এটাও দুধ থেকে হয়। তার মানে এগুলো সব প্রাণীজ ফ্যাটের উৎস বা লিপিডের উৎস। আর উদ্ভিজ্জ হচ্ছে সাধারণত যেগুলা বিভিন্ন বীজ থেকে হয়, যেমন সয়াবিন, হ্যাঁ, তারপর তিল, তিসি, তারপর হচ্ছে ওই যে সূর্যমুখী, বাদাম, পাম, নারিকেল, জলপাই, এগুলো হচ্ছে উদ্ভিজ্জ ফ্যাটের উৎস। তো একটা জিনিস মনে রাখবেন যে সাধারণত উদ্ভিজ্জ ফ্যাট আমাদের শরীরের জন্য খারাপ না, মানে উদ্ভিজ্জ ফ্যাট বরং কিছু কিছু ক্ষেত্রে উপকারী করে থাকে। অ্যাজ ফর এক্সাম্পল, যদি কার্ডিয়াক পেশেন্ট হন, তাহলে যে কোনো, মানে সেটা অ্যালোপ্যাথি ডাক্তার হোক কিংবা হোমিওপ্যাথিক ডাক্তার হোক, এক কথাই বলবে যে চর্বি জাতীয় খাবার খাবেন না। এখন চর্বি জাতীয় খাবারের মধ্যে তো আপনার দেখা যায় যে অনেক সময় তৈলাক্ত মাছ আছে, আবার আহ, গরু, খাসি, এই সমস্ত মানে প্রাণীজ মাংসের মধ্যে চর্বি থাকে, আবার মাছের মধ্যে চর্বি থাকে। এখন চর্বি জাতীয় খাবার খাবেন না বলতে কি সব চর্বি জাতীয় খাবারই খাবেন না? না, আসলে প্রাণীজ চর্বি যেগুলা, ওই জাতীয় খাবারগুলা খাবেন না।
এই অ্যাডভাইসটা করতে হবে। তার মধ্যে প্রাণীজের মধ্যে মাছও প্রাণীজ, বাট মাছের চর্বি কখনোই ক্ষতি করে না, বরং মাছের চর্বি এই যে যারা হৃদরোগী হয়ে থাকেন ওনাদের জন্য এটা আরো হিতকর, ক্ষতিকর না, হিতকর, বরং এটা হার্টের জন্য আরো উপকারী। আর এছাড়া মানে মাছের চর্বি আরো অনেক কিছুর কাজ করে, চোখের জন্য উপকার, স্কিনের জন্য উপকার। তারপরে উদ্ভিজ্জ চর্বি যেগুলা এগুলাতে ক্ষতি করে না। তো সেজন্য আপনাদের কিন্তু ওই যে ফুড সম্পর্কেও ধারণা থাকতে হবে, শুধু মেডিসিন খাওয়ালে চলবে না, ওই ফুড হ্যাবিটটা কি হবে সেই অ্যাডভাইসটা করার জন্য বুঝে শুনে অ্যাডভাইস করতে হবে। তা আমরা দেখি যে লিপিডের বৈশিষ্ট্য কি হওয়া উচিত বা কি হয়, মানে বৈশিষ্ট্য কি হওয়া উচিত না কি হয়। মানে লিপিড মানেই হচ্ছে ওই যে বললাম যে দুইটা পদার্থের মিশ্রণ, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এদের বৈশিষ্ট্যই হচ্ছে এরকম যে এরা পানিতে অদ্রবণীয়, পানিতে সাধারণত আহ এই ফ্যাট গুলা দ্রবীভূত হয় না। মানে অন্যান্য পদার্থ যেগুলা কিছু আছে যে পানিতে গলে যায় বা দ্রবীভূত হয়, কিন্তু এই চর্বি বা ফ্যাট হচ্ছে বা লিপিড পানিতে দ্রবীভূত হয় না। এটা বর্ণ, স্বাদ এগুলা কোনোটাই নাই এবং গন্ধহীন হয়ে থাকে। ক্লোরোফর্ম, এসিটোন, বেনজিন ইত্যাদিতে লিপিড দ্রবীভূত হয়। ওই যে পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু ক্লোরোফর্মের মধ্যে দ্রবীভূত হবে, এসিটোনের মধ্যে দ্রবীভূত হবে, বেনজিনের মধ্যে দ্রবীভূত হবে। সাধারণ উষ্ণতায় যেসব লিপিড কঠিন অবস্থা থাকে তাদের স্নেহদ্রব্য বা ফ্যাট বলে, আর যেসব লিপিড তরল অবস্থা থাকে সেগুলোকে বলা হয় তেল। মানে যদি হার্ড থাকে তখন বলা হবে ফ্যাট, আর যদি লিকুইড অবস্থা থাকে তখন বলা হবে তেল। যেমন আমরা দেখি ওই যে বাটার, বাটার তো হার্ড অবস্থায় পাওয়া যায় বা বাটার আমরা খাই, কিন্তু আবার ধরেন যে ঘি, এটা কিন্তু তরল অবস্থা থাকে, বাট ঘিকে তেল বলা হয় না। কিন্তু ওই যে আমি কতগুলো এক্সাম্পল দিলাম, ধরেন সয়াবিন তেল, নারিকেল তেল, এই ধরনের। আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, একটু আগে আমি বলছিলাম যে প্রাণীজ ফ্যাট সাধারণত ক্ষতিকর, কিন্তু উদ্ভিজ্জ ফ্যাট ক্ষতিকর না। তার মধ্যে যেমন এক্সাম্পল হিসেবে এই যে নারিকেল তেল, এই নারিকেল তেল কিন্তু শরীরের জন্য খুবই উপকারী তেল। বিশেষ করে ক্যান্সারের পেশেন্ট যদি হয়, ক্যান্সারের পেশেন্টকে মানে নারিকেল তেল খাওয়ার জন্য অ্যাডভাইস করা উচিত। সয়াবিন তেলের চেয়েও মানে উপকারী বা ক্ষতি কম করে এই ধরনের তেল হচ্ছে সূর্যমুখী তেল বা সানফ্লাওয়ার যেটা অয়েল। তারপর হচ্ছে তিসির তেল বা তিলের তেল, এগুলোতে কিন্তু ক্ষতি কম করে। তো এটা হচ্ছে মানে যদি লিকুইড হয় তাহলে আমরা সাধারণত তেল হিসেবে আইডেন্টিফাই করি, আর লিপিড ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে বিরাজ করে, এস্টার হিসেবে বিরাজ করবে। আর লিপিডের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই, অর্থাৎ এক এক ধরনের লিপিড বা ওই যে ফ্যাট আর কি, তার গলনাঙ্ক ভিন্ন হতে পারে। মানে কোনটা দেখা গেল একটা যে টেম্পারেচারে গলে যায়, আরেকটা ফ্যাট ওই টেম্পারেচারে নাও গলতে পারে, আরো হয়তো বেশি অথবা কম টেম্পারেচারে গলতে পারে। এই জন্য মানে এটা কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক বৃদ্ধি পায়। আরেকটা হচ্ছে যত আণবিক ওজন বৃদ্ধি পাবে মানে যত বড় হবে তত তার গলনাঙ্ক বৃদ্ধি পাবে। গলনাঙ্ক বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তাকে গলাতে গেলে তাপ বেশি প্রয়োজন হবে। গলনাঙ্ক মানে হচ্ছে কোনো পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে সেটাই হচ্ছে তার গলনাঙ্ক। তার মানে ওই চর্বির টুকরা যত বড় হবে তত তাকে গলাতে গেলে তাপও বেশি প্রয়োজন হবে। আর আর্দ্র লিঙ্গেশনে লিপিড ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। মানে হচ্ছে যদি জলীয় বাষ্প সংস্পর্শে থাকে তাহলে এগুলো গ্লিসারলে বা ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়ে যায়। পানি থেকে লিপিডের আপেক্ষিক গুরুত্ব কম এবং এই কারণে এই লিপিড হচ্ছে পানিতে ভাসবে, দ্রবীভূত হবে না। এখন দেখি একটু আগে যে কথাগুলো বললাম কোলেস্টেরল নিয়ে। কোলেস্টেরল কি? এটা হচ্ছে আসলে একটা জটিল মনোহাইড্রিক গৌণ অ্যালকোহলিক যৌগ। ইন্টারেস্টিং। দেখেন আমি কেন মাঝখানে লিপিড বা কোলেস্টেরল নিয়ে কথা বলতে আসছি, প্রথমে অ্যালকোহল নিয়ে বললাম, এটা এই জন্য বললাম দেখেন কোলেস্টেরল কিন্তু অ্যালকোহলিক যৌগ, বাট এটা বলা হচ্ছে গৌণ অ্যালকোহলিক যৌগ। মানে অ্যালকোহলের মাত্রাটা হচ্ছে খুবই কম এটার মধ্যে। এটা সাদা হয়, স্ফটিকাকার হয়। স্ফটিকাকার মানে হচ্ছে, স্ফটিক মানে হচ্ছে যেমন ওই যে মিষ্টির টুকরা, ফিটকারির টুকরা, যে এগুলো হচ্ছে স্ফটিক। হ্যাঁ, স্ফটিক আকারের হয় যা পানিতে অদ্রবণীয়, কিন্তু ক্লোরোফর্ম, ইথার,
অ্যালকোহল বা অন্যান্য চর্বি দ্রাবকে দ্রবণীয় হয়। তার মানে কোলেস্টেরল কিন্তু কেন মানুষের শরীরে, মানে যদি চর্বি বা ফ্যাট যাই বলেন বা কোলেস্টেরল যদি বেশি হয়ে যায়, সহজে কেন কমানো যায় না? অনেকে হয়তো বলবো যে দেখা গেছে না আমি বেশি বেশি পানি খাবো, তাইলে মনে হয় যে আমার হজম টজম ভালো হবে, কোলেস্টেরল কমে যাবে। না, রং। পানিতে তো কোলেস্টেরল বা ফ্যাট দ্রবীভূতই হয় না, ওইটা কমার কোনো চান্স নাই। সেই ক্ষেত্রে আহ, হয়তো আপনারা বলবেন যে এটা আবার কেমন ধরনের সাজেশন। একটু আগে আমি বলেছিলাম যে ইথাইল অ্যালকোহল বা যেটা মদ, আহ, মানুষ নেশা করার জন্য খায়, বাট সেটার মধ্যে ইথাইল অ্যালকোহলের পরিমাণ কি 99%। বাট সেটাই যদি বা অ্যালকোহলটা যদি আপনি একেবারেই সূক্ষ্ম মাত্রায় ঔষধের মতো কেউ সেবন করে, তাহলে কিন্তু কিছুদিনের মধ্যেই তার ফ্যাট কমে যাবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওই ফ্যাট বা কোলেস্টেরল হচ্ছে আহ এই অ্যালকোহলের মধ্যে দ্রবীভূত হয়। আর এটা বললাম আমি লজিক্যালি, বা বাইরের কান্ট্রিতে কিন্তু আহ, মানে এই মেডিকেল সায়েন্সেই অনেক সময় যারা ওভার ফ্যাট নিয়ে ইয়ে করে বা বিভিন্ন ডিজিজে পড়ে যায়, তখন কিন্তু ওরা এটা খেতে দেয় ডাক্তাররা। যাক, আমরা এটা প্র্যাকটিস না করাই ভালো। আমরা যেটা করতে পারি, গরম পানি, গরম পানিতে কিন্তু কিছুটা দ্রবীভূত হয়। আর এখন আবার অনেকে যেটা করে, থেরাপি দেয়, হিট থেরাপি আর কি, রেডিয়েশন না, হিট থেরাপি দিয়ে দেন হচ্ছে ওই ফ্যাটটাকে বার্ন করে ফেলে। ওই কথা একটাই, সে আপনি যদি গরম পানি খান তাহলেও কিন্তু কিছুটা কমে যেতে পারে। তো ফ্যাটি অ্যাসিডের সাথে কোলেস্টেরলের বিক্রিয়া করে যে মোম গঠন করে, কোলেস্টেরল কোষের একটি অতি প্রয়োজনীয় উপাদান। এটি কোষ ঝিল্লির প্রবেশতা নিয়ন্ত্রণ করে। কোষ ঝিল্লির প্রবেশতা নিয়ন্ত্রণ করে মানে কি? ঝিল্লি মানে হচ্ছে আসলে পর্দা। এবং আমাদের বডিতে যে কোষ আছে বা সেল, এই সেলের মধ্যে প্রতিনিয়ত আমরা খাবার খাওয়ার পর যে গ্লুকোজটা, মানে ওখানে ভেঙে খাবার বা খাদ্য উপাদানগুলো ভেঙে যে শর্করা বা গ্লুকোজ উৎপন্ন হয়, সেটা কোষে গিয়ে স্টোর হয়। তো কোষে যে গিয়ে স্টোর হয়, কোষে যাওয়ার জন্য কিভাবে যায়? ওখানে এই কোষের যে ঝিল্লি বা পর্দা আছে, ওই ঝিল্লি বা পর্দার মধ্য দিয়ে ভেদ করে ওই শর্করাটা চলে যায় কোষের মধ্যে। এবং কোষকে বলা হয় মানে স্টোর হাউস অফ এনার্জি বা শক্তির কোষাগার। তো এখন বলা হচ্ছে এখানে কোষ ঝিল্লির প্রবেশ্যতা নিয়ন্ত্রণ করে। তার মানে ওই কোষ ঝিল্লি বা পর্দার মধ্যে দিয়ে এই কোনো পদার্থ যেতে পারবে কি পারবে না, বা কতখানি যেতে পারবে নাকি টোটালি যেতে পারবে না, এই বিষয়গুলা নিয়ন্ত্রণ করে কিন্তু কোলেস্টেরল। আলু ও চুপড়ি আলুতে কোলেস্টেরল পাওয়া যায়। অধিক পরিমাণে কোলেস্টেরল পানিতে পাওয়া যায়। কোলেস্টেরল দুই ধরনের হয়, একটা একটু আগে আমি বলেছিলাম এলডিএল, এবং আরেকটা হচ্ছে এইচডিএল। এলডিএল এর ফুল মিনিং হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন, আর এইচডিএল হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এলডিএল এর পরিমাণটা থাকে 0.15 থেকে 20%, আর এইচডিএল এর পরিমাণ থাকে 0.15 থেকে 1.20%। এই হচ্ছে এদের পরিমাণ। তো আমি আবার আগের ইয়েতে চলে যাই। বলা হচ্ছে আলু এবং চুপড়িতে কোলেস্টেরল পাওয়া যায়, এবং এই কারণে আলু যদি কেউ খুব বেশি খায়, আস্তে আস্তে কিন্তু মানে স্থূলদেহী হয়ে যায় বা মোটা হয়ে যায়। তার কারণ আলুর মধ্যে কিন্তু কোলেস্টেরল আছে, এট দ্য সেম টাইম আলুর মধ্যে কিন্তু শর্করাও আছে প্রচুর পরিমাণে। এবং আমি একই সাথে আপনাদেরকে বলি, সাধারণত যদি ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই মেডিকেশনের পাশাপাশি আলু খেতে নিষেধ করবেন, কারণ আলুতে কিন্তু শর্করা আছে। মানুষের রক্তে এইচডিএল এর মাত্রা বেশি, এবং এইচডিএল এর মাত্রা আহ, বেশি বলতে আমি একটু আগে বলেছিলাম যে এইচডিএল হচ্ছে ভালো কোলেস্টেরল যেটা সেটা। আর স্ত্রী লোকের রক্তে হচ্ছে এইচডিএল বেশি থাকে, এলডিএলটা কম থাকে। আহ, মানে পুরুষ অপেক্ষা এই কারণে ওই যে মহিলাদের হচ্ছে হৃদরোগ কম হয়। দেখবেন, মানে আপনারা যদি খেয়াল করেন, বেশিরভাগ হার্ট অ্যাটাকে মারা যায় হচ্ছে পুরুষ মানুষ, মহিলা কিন্তু খুবই কম। মানে হার্ট ডিজিজের পেশেন্ট মহিলার সংখ্যা খুবই কম হয়। তার কারণ হচ্ছে মহিলাদের এইচডিএল এর পরিমাণ বেশি থাকে।
কম্পারেটিভলি এলডিএল এর তুলনায়। আর পুরুষদের মানে যাদের উল্টোটা থাকে, মানে এলডিএল বেশি থাকে এসডিএল কম থাকে, এবং এদের কিন্তু হৃদরোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে। ওই যে আমি একটু আগে বলেছিলাম যে এলডিএলটা হচ্ছে খারাপ কোলেস্টেরল, এইচডিএলটা হচ্ছে ভালো কোলেস্টেরল। কাজেই কারো যদি লিপিড প্রোফাইলের রিপোর্টে এলডিএল এর পরিমাণ স্বাভাবিক তুলনায় বেশি দেখেন, তাহলে কিন্তু আপনারা সাবধানতার কথা বলে দিবেন যে আপনি কিন্তু চর্বি জাতীয় খাবার খাবেন না, এবং আপনার খারাপ কোলেস্টেরল পরিমাণ বেশি, কাজে আপনার কিন্তু হৃদরোগের ঝুঁকি বেশি। এটা সাবধানতা করে দিতে হবে। আর রক্তে কোলেস্টেরল স্বাভাবিক চেয়ে আহ, বেশি থাকে এমনিতেই, রক্তেই থাকে এটা। আর থাকলে রক্তনালী শুরু হয়ে যায়। কারণ হচ্ছে কোলেস্টেরল মানে তো আমরা জানি যে ফ্যাট। তো যদি রক্তের মধ্যে এই ফ্যাটের পরিমাণ বেশি হয়, তখন রক্তের ডেন্সিটি বেড়ে যায়, মানে গাঢ় হয়ে যায়। আর তখন কি হয়, ওই যে রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহ কিন্তু স্মুথলি হতে পারে না, এবং একটা সময় পরে এই যে হার্টে ব্লক হয়। কিভাবে ব্লক হয়? এই যে যাদের ব্লাডের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়, এবং এটা দীর্ঘ সময় ওই বেশি 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 কোলেস্টেরল নিয়ে দেখা গেছে উনি চলছেন চলছেন, কোনো ট্রিটমেন্ট নিলেন না বা ওইদিকে খেয়ালই করলেন না, একটা সময় হবে কি, এই যে হার্টের মধ্যে যে আমাদের আর্টারি গুলা আছে, ওই আর্টারি গুলা আস্তে আস্তে ওই যে রক্তের ডেন্সিটি বেড়ে গেছে এবং ওখানে তো চর্বি আছে, তখন ওই আর্টারি গুলা ফিল আপ হয়ে যায়। মানে ড্রেনের মধ্যে যেমন ময়লা আবর্জনা জমলে কি হয়, পানি চলাচল করতে পারে না, তো ঠিক হার্টের মধ্যে যে আর্টারি গুলো আছে, এবং আমাদের হার্টে 4টা চেম্বার থাকে। হার্টে প্রতিটা মানুষের হার্টে 4টা চেম্বার থাকে। হ্যাঁ, 2টা অলিন্দ, 2টা নিলয়। বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়। তো এই 4টা চেম্বারের মধ্যে কিন্তু আর্টারির মাধ্যমে কি হয়, রক্ত চলাচল করে। একবার রক্ত ঢুকে তারপরে ওখানে ফিল্টার হয়ে, মানে ফিল্টার হয়ে বলতে অক্সিজেন সহ আবার রক্তটা সারা শরীরে ছড়ায় যায়। তো তাহলে এই যে কাজটা হয়, এই কাজটা মানে হতে গেলে রক্তের যে ডেন্সিটি এটা তো স্বাভাবিক থাকতে হবে। কিন্তু রক্ত যদি আস্তে আস্তে গাঢ় হয়ে যায়, রক্ত যদি চর্বির পরিমাণ বেড়ে যায়, তাহলে একটা সময় কি হলো, ওই আর্টারি গুলা দেখা গেল ব্লক হয়ে গেল। ব্লক হয়ে গেলে এই তখনই দেখা গেল যে রক্ত চলতে পারতেছে না, এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এবং যদি একেবারেই ব্লক হয়ে যায়, মানে তখন দেখা যাবে যে মানে হার্টের যে বুকে এরিয়া বাম সাইডে, তখন ব্যথা অনুভব করতেছে, বা হার্ট অ্যাটাক হয়ে গেল। এই সমস্যাগুলো কিন্তু আসলে এই কারণে হয়। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে যে এই যে কোলেস্টেরলের কারণে কি হয়, বা কোলেস্টেরলটা কত ভয়ানক জিনিস। মানে এটার প্রতি যে প্রত্যেকটা মানুষের খেয়াল রাখা উচিত। যদিও এই বর্তমান সময়ে দেখা গেছে পুরুষদের তুলনায় মেয়ে বা মহিলারা একটু বেশি সচেতন। ওরা অবশ্য মানে ফ্যাশনের দিকটা চিন্তা করে সচেতন, যে না স্লিম থাকতে হবে, স্লিম ফিগার থাকলে দেখতে সুন্দর দেখা যায়, ওই কারণে ওরা সচেতন। ওরা কিন্তু ওইটা মাথায় রেখে সচেতন না যে না, আমার শরীরে যদি কোলেস্টেরল বেড়ে যায় তাহলে আমার মানে হৃদরোগের আশঙ্কা থাকবে বা বাড়বে, কিংবা আমি অন্যান্য রোগে আক্রান্ত হতে পারি। মানে সেই চিন্তা করে কিন্তু ওরা সচেতন না। এখন সচেতন হচ্ছে যে আমার ফিগার সুন্দর করতে হবে, আমাকে স্লিম থাকতে হবে, দেখতে সুন্দর দেখা যাবে। সেই কারণে ওরা একটু সচেতন এখনকার মেয়ে বা মহিলারা। বাট পুরুষরা এই ব্যাপারে একটু কম সচেতন। মানে এরা দেখা গেছে মানে চলছে তো চলছে, কেউ মোটা হয়ে গেছে, আর বললো যে আর বাঁচবো কয়দিন, খেয়ে পরে বাঁচবো। তারপর যখন একসময় দেখা গেছে ওভার কোলেস্টেরল হয়ে ওই যে ধমনী বা শিরাগুলা ব্লক হয়ে গেছে, এই তখন হচ্ছে থ্রম্বোসিস হবে, কিংবা কার্ডিয়াক অ্যারেস্ট হলো, কিংবা কার্ডিয়াক অ্যাটাক হলো। তারপরে ব্লকের রোগী তো মানে এখন প্রায় পাওয়া যায়। এই সমস্ত কিছু মূল কারণ হচ্ছে কিন্তু কোলেস্টেরল। সো মানে আপনাদেরকে আমি ধারণা দিলাম যে কোলেস্টেরল জিনিসটা কি, এবং কোলেস্টেরলের যে 2টা টাইপ আমাদের শরীরে, বা এটা কিভাবে আইডেন্টিফাই করা যায়, এবং সেটা রিডিং এর উপর ভিত্তি করে আপনারা কিভাবে পেশেন্টকে অ্যাডভাইস করবেন। তো এই যে লিপিড, লিপিডের মূল রাসায়নিক উপাদান কি? মূল রাসায়নিক উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। আর এর মধ্যে আছে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। এছাড়াও অন্য কিছু উপাদান আছে, যেমন ফসফরাস থাকে, নাইট্রোজেন থাকে, এবং ক্ষারকও থাকতে পারে। তো মোমে গ্লিসারল থাকে না, এর পরিবর্তে অ্যালকোহল বা কোলেস্টেরল থাকে। এই যে মোমের মধ্যে কিন্তু গ্লিসারল থাকে না, বাট আমাদের বডিতে যে কোলেস্টেরল, সেটার মধ্যে গ্লিসারল থাকে এবং ফ্যাটি অ্যাসিড তো থাকেই। এইটুকু হচ্ছে মোমের সাথে ডিফারেন্স। আর গ্লাইকোলিপিডে ফ্যাটি অ্যাসিড, হেক্সাস সুগার আর নাইট্রোজেন গঠিত পদার্থ থাকে। এই হচ্ছে মানে ডিফারেন্স আর কি। সরি। এখন
আমরা দেখি যে জৈব যৌগের বৈশিষ্ট্য কি। এই যে আমি প্রথমে বললাম যে অ্যালকোহল এক ধরনের জৈব যৌগ। তো এই জৈব যৌগের বৈশিষ্ট্য কি? আমি আগের ক্লাসে বলেছিলাম, আবার এখানে বলছি যে জৈব যৌগ মানে হচ্ছে জটিল কাঠামো থাকবে এবং উচ্চ আণবিক ওজন থাকবে। জটিল কাঠামো বলতে জৈব যৌগ যেগুলা, আরেকটা কথা বলিনি, জৈব যৌগের মূল উপাদান থাকবে কার্বন এবং হাইড্রোজেন। এছাড়া মানে বিভিন্ন যৌগ ভেদে তার সাথে অন্যান্য উপাদানও থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, এবং সংযুক্ত থাকলে তখন যৌগগুলার নামও চেঞ্জ হয়ে যায়। মানে যেমন ফেনল আমি একটু আগে বলেছিলাম একটা জৈব যৌগ, ন্যাপথলিনও একটা জৈব যৌগ। অ্যারোমেটিক যৌগগুলো জৈব যৌগ। তারপর হচ্ছে মানে অ্যারোমেটিক যৌগ মিন্স হচ্ছে গন্ধজাত যত পদার্থ আছে, সেটা সাবান শ্যাম্পু থেকে শুরু করে যত কসমেটিক যত কিছু আছে সবই অ্যারোমেটিক যৌগ, এবং এগুলো সবই কিন্তু জৈব যৌগ। তো মূল উপাদান হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন। এছাড়া অন্য উপাদান থাকতে পারে, যেমন বললাম নাইট্রোজেন থাকতে পারে, তারপর অক্সিজেন থাকতে পারে, এবং আহ, বিভিন্ন পদার্থের উপস্থিতির উপর ভিত্তি করে জৈব যৌগগুলো চেঞ্জ হবে যে কোনটা কোন ধরনের যৌগ। সাধারণত জৈব যৌগগুলা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা সমযোজী বন্ধন ধারণ করে। সমযোজী বন্ধন বলতে এই যে বললাম যে মূল উপাদান হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন, এছাড়া অন্য যে সমস্ত উপাদান উপস্থিত থাকবে এরা সাধারণত একই যোজনী সম্পন্ন হয়ে থাকে। আর এদের যে কাঠামো মানে গঠন কাঠামো, ওই গঠন কাঠামোটা জটিল প্রকৃতির হয়ে থাকে, মানে সহজে কিন্তু জৈব যৌগকে ভাঙা যায় না। আর জীবন্ত প্রাণীর জন্য বিল্ডিং ব্লক গঠন করে। বিল্ডিং ব্লক বলতে মানে হচ্ছে একটা বিল্ডিং তৈরি করতে গেলে ইটের গাঁথনি যেরকম, মানে সহজে তো একটা বিল্ডিং কে ধাক্কা দিয়ে ফেলা যায় না। তার কারণ কি, ইটের গাঁথনিটা এমন ভাবে গাঁথা হয় যে মানে ওখানে একটা কঠিন মানে বন্ধনের মতো একটা বন্ধন বা স্ট্রাকচার তৈরি হয়। ঠিক জৈব যৌগগুলো এই ধরনের। আর এদের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে যে এরা সাধারণত গন্ধজাত হয়, আর দ্রবণীয়তা গুলা স্পেশাল হয়ে থাকে। স্পেশাল বলতে সব জৈব যৌগ কিন্তু পানিতে দ্রবীভূত হয় না। একটু আগে যেমন আমি বললাম যে অ্যালকোহল, এটা কিন্তু পানিতে নর্মালি দ্রবীভূত হয় না। আহ মানে অ্যালকোহল বলতে আমি বলতে চাচ্ছি সব অ্যালকোহল না, ওখানে তো আমি অনেকগুলো অ্যালকোহলের কথা বলেছি। আবার যেটা খাওয়ার অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, সেটা পানিতে দ্রবীভূত হয়। কারণ যারা মদ খায় আহ, এরা কিন্তু দেখা যায় অনেকে পানি মিক্স করে তারপর খায়, বরফ মিক্স করে খায়, সেখানে মিক্স হয়। কিন্তু ওই যে আমি 10টা অ্যালকোহলের নাম বলেছি, সব কিন্তু পানিতে দ্রবীভূত হয় না। হ্যাঁ। আবার দেখা গেছে অন্যান্য কিছু জৈব যৌগ আছে যেগুলো অ্যালকোহলের মধ্যে উল্টা দ্রবীভূত হয়, মানে জৈব যৌগ জৈব যৌগের মধ্যে দ্রবীভূত হয়, এই ধরনের ব্যাপার। তারপরে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ভিন্ন ধরনের হতে পারে। এখন আমরা দেখি যে অ্যালকোহলের শ্রেণী বিভাগ বা টাইপ কয় ধরনের হয়ে থাকে। আমি 10টা অ্যালকোহলের নাম বলেছি, তার মানে কিন্তু ওইগুলো আসলে টাইপ না। ওগুলার টাইপ বললে ওগুলো সবই হচ্ছে অ্যালকোহল জাতীয় পদার্থ। হুম। আমরা আহ, এই যে মানে কি বলবো, অকটেন, হ্যাঁ অকটেন, পেট্রোল, ডিজেল গাড়িতে যে ঢুকাই, এই যে অকটেন, এই অকটেনটাও কিন্তু একটা অ্যালকোহলিক পদার্থ। এবং আমি একটু আগে বলছি যে অ্যালকোহলের একটা বৈশিষ্ট্য হচ্ছে দাহ্য পদার্থ, মানে আগুন জ্বালাতে পারে বা আগুন লাগাই দিলেই কিন্তু জ্বলবে। এবং অকটেন তো ঠিকই আছে, অকটেন তো আগুন জ্বলে, পেট্রোল কেরোসিন এগুলো তো আগুন জ্বলে, পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। এবং ডিজেলটাকে ওইভাবে কাউন্ট করা যায় না, বিশেষ করে পেট্রোল এবং অকটেন, এই দুইটা কিন্তু অ্যালকোহলিক পদার্থ। এবং একটা আমি নাম বলেছি যে ওই যে অকটাইল অ্যালকোহল, এই অকটাইল অ্যালকোহল যেটা ওইটা আসলে অকটেন থেকেই তৈরি করা হয়। ওইটা আরো পাতলা হয়, মানে অকটেন তো এমনিতেই পাতলা, বাতাসের সংস্পর্শে আসলে উড়ে চলে যায়। আর অকটাইল অ্যালকোহল যেটা ওটা আরো পাতলা, ওইটা দিয়েও কিন্তু নেশা হবে, যদি কেউ এটা পান করে এটা দিয়েও নেশা হবে। আর একটু বলে রাখি যে বলেছি যে যে কোনো অ্যালকোহলিক মানে তরলকেই কিন্তু যদি কেউ পান করে ওইটা নেশা হবে। যেমন বলছি যে স্পিড মানে মিথাইল অ্যালকোহল, ওটা দিয়ে স্পিড বার্নারে দিয়ে মানে কি করা হয়,
ওই যে আগুন জ্বালায় গরম করা যায়, বাট ওই স্প্রিটে যদি কেউ খায় তাহলেও কিন্তু তার নেশা হবে। হ্যাঁ, তাহলে এই যে বললাম বিউটাইল অ্যালকোহল, সেটা খেলেও নেশা হবে। কিন্তু একটা ব্যাপার আছে, যে একমাত্র ইথাইল অ্যালকোহল যদি কেউ নির্দিষ্ট পরিমাণে পান করে তাহলে ক্ষতিগ্রস্ত হবে না। মানে মেডিসিনের মতো করে যদি পরিমাণ মতো পান করে। আর কেউ যদি 100 ml 200 ml বা 50 ml একসাথে খেয়ে ফেলে, তাহলে তো এটা হিতে বিপরীত হবে। মানে তখন কিন্তু আর এটা মানে মেডিসিনাল ফাংশন থাকবে না তার মধ্যে তখন চলে আসবে হচ্ছে এটা কি বলবো যে এক ধরনের ত্রাস আর কি, যে তার লিভার নষ্ট করে দিবে, স্টোমাক শেষ করে দিবে, এই ধরনের অবস্থা হবে। তো ঠিক একইভাবে আপনারা হয়তো অনেকে জানেনও, এই যে বস্তি এলাকায়, হ্যাঁ বস্তি এলাকায় কিংবা আহ, এটা আমি নিজেও দেখেছি, যে অনেক রিক্সার ড্রাইভার বা বস্তি এলাকায় ওই যে ফুটপাতে, যেমন আমাদের ঢাকাতে, আপনারা তো কে কোথায় আছেন আমি জানি না, ঢাকাতে কমলাপুর এরিয়াতে হ্যাঁ কিছু ওই যে ছেলেপেলে থাকে, মানে টোকাই টাইপের, এগুলা বিভিন্ন কিছু দিয়ে নেশা করে। ইভেন আমি অনেক রিক্সা ড্রাইভারকেও দেখছি নেশা করতে, যে ওরা দোকান থেকে মেথিলেটেড স্পিরিট বা যে স্পিরিট দিয়ে বার্নিশ করা হয় ওই স্পিরিট কিনে খেয়ে নেশা করে। কেন করে? এখন প্রশ্ন হচ্ছে কেন করে? কারণ হচ্ছে অরিজিনাল যে ইথাইল অ্যালকোহল, যে মদ হিসেবে যে মানে ইয়ে পাওয়া যায় যেগুলা, ওগুলো তো অনেক কস্টলি। একজন রিক্সা ড্রাইভার বা যে নাকি ওই বস্তিতে থাকতেছে, সে তো ওই মদ কিনে খেতে পারবে না। কিন্তু তার যদি সে আসক্ত হয়ে যায়, তো তখন সে কি করবে? তখন সে করে কি, ওই যে দোকানে গিয়ে এই যে বার্নিশের জন্য যে স্পিরিট ইউজ করা হয়, সেটা তো মানে মিথাইল অ্যালকোহল, সেটা কিনে সে খেয়ে ফেলে। এখন দেখা যায় এরাই কিন্তু কিছুদিন পরে এই যে লিভারের ডিজিজে আক্রান্ত হয়ে যায়, লিভার সিরোসিস হয়ে যায়, বা একটা মারাত্মক ডিজিজে তার হসপিটালে ধরা পড়ে যে তার ক্যান্সার হয়ে গেছে। এই ঘটনাগুলো কিন্তু ঘটে এই সমস্ত কারণে। সেজন্য বললাম যে অ্যালকোহল বা অ্যালকোহলিক মানে পদার্থ হলেই হবে না, সব অ্যালকোহল কিন্তু পান করা যায় না। তো যে নামগুলো বলেছি আমি 10টা, এগুলো কিন্তু টাইপ না, টাইপ হচ্ছে আসলে 3 ধরনের অ্যালকোহল হয়ে থাকে। একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, আর একটা হচ্ছে টার্সিয়ারি। এই 3 ধরনের অ্যালকোহল হয়ে থাকে। এখন প্রাইমারি কোনটা? প্রাইমারি হচ্ছে যদি ওখানে অ্যালকোহলিক যে মূলক মানে ওএস মূলক যদি একটা যুক্ত হয়, তাহলে সেটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। সেই পদার্থটা হবে বা সেই তরলটা হবে প্রাইমারি অ্যালকোহল। আর যদি দুইটা যুক্ত হয়, মানে দুইটা যুক্ত হয় বলতে সেখানে রেডিক্যাল পার্ট দুইটা থাকবে। রেডিক্যাল পার্ট কি? আমি একটু আগে বলেছি, ওই যে সি, মনে করেন CH3 বা C2H5, এই পার্ট হচ্ছে রেডিক্যাল পার্ট, যেটাকে সংক্ষেপে আর দিয়ে প্রকাশ করা যায় বা কমনলি আর দিয়ে প্রকাশ করা যায়। তো ওই রেডিক্যাল পার্ট দুইটার সাথে দুইটা যদি অ্যালকোহলিক মূলক যুক্ত হয়, তাহলে সেটা হবে সেকেন্ডারি অ্যালকোহল। আর যদি তিনটা রেডিক্যাল পার্টের সাথে তিনটা অ্যালকোহলিক মূলক যুক্ত হয়, তখন সেটা হবে টার্সিয়ারি অ্যালকোহল। তো এতক্ষণ আমি ইথাইল অ্যালকোহল নিয়ে অনেক বলেছি। আরেকটু বলি, যেটা এটাও বলেছি যে ইথাইল অ্যালকোহল, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে ইথানল, এটা জৈব যৌগ এবং এটাও দাহ্য পদার্থ। মানে আপনারা যদি মদ কিনে এনে একটু কোথাও ঢেলে ওটা যদি একটু দিয়ে সলাই দিয়ে আগুন জ্বালাই দেন, দেখবেন যে একটু জ্বলতেছে, দাহ্য পদার্থ। স্বাদবিহীন বলতে মানে পিওর মদ যদি হয়, এটা খুবই পাতলা হবে, বাতাসে উড়ে, এবং এটা টেস্ট নেই, বর্ণহীন হবে। এখন মার্কেটে যে সমস্ত ইয়ে পাওয়া যায়, এগুলো হয়তো একটু কালার থাকে। এগুলো হচ্ছে কমার্শিয়ালি তৈরি করা হয় বা বিক্রির জন্য, সেজন্য বিভিন্ন রকম করা হয় বা একটু ফ্লেভার দিতে পারে ওরা, আমার ঠিক জানা নেই। আহ, তো এবং ওখানে কিন্তু 99% অ্যালকোহল বা ওই যে ইথানল উপস্থিত থাকে, বা যেটা হচ্ছে মদ হিসেবে আহ, বিক্রি হয়। এখন আমরা দেখি আসলে অ্যালকোহল এবং ইথানল বা ইথাইল অ্যালকোহলের মধ্যে কি পার্থক্য। আপনারা এখানে কনফিউজ হবেন না। অ্যালকোহল মানে বারবার আমি বলতেছি যে এটা স্বাদবিহীন, বর্ণহীন। তার মানে এটা দেখতে হবে একদম ডিস্টিল ওয়াটারের মতো, বর্ণহীন, এটার বর্ণ নাই, মানে বা পানির মতো আর কি। এবং এটার কিন্তু টেস্ট থাকবে না। বাট ইথাইল অ্যালকোহল যেটা, সেটা তো ওই যে মার্কেটেই পাওয়া যায়, বা যেটা মদ, সেটার মধ্যে কিন্তু থাকবে ইথাইল অ্যালকোহল, এবং সেটার কোনো না কোনো কালার থাকে। হ্যাঁ, এবং সেটা কিছুটা টেস্টও থাকতে পারে। আর যেটা অ্যালকোহল, সেটা কালার থাকবে না, সেটা কালারলেস, সেটা টেস্ট থাকবে না, বর্ণহীন হবে। হুম। এইটা এটা হচ্ছে একটা মেন পার্থক্য। আর
শুধুমাত্র এই পার্থক্যটা কেন হয়? এই পার্থক্যটা এই কারণে যে অ্যালকোহলের মধ্যে সাধারণত রেডিক্যাল থাকে না, আর যেটা খাওয়ার মদ সেটার মধ্যে রেডিক্যাল পার্ট থাকে। এখন মেডিসিনে, সেটা অ্যালোপ্যাথি হোক আর যে প্যাথি হোক, মানে মেডিসিন, কিছু কিছু মেডিসিনে আপনারা যদি গায়ে দেখেন, দেখবেন একটা পার্সেন্টেজ কিন্তু বলা থাকে, কত পার্সেন্ট ওখানে অ্যালকোহল উপস্থিত আছে। মানে ওইটা ইউজ করবেই ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে। এখন এটা কেন ইউজ করা হয় এটা তো জানা প্রয়োজন, বা অনেকের প্রশ্ন আসতে পারে, জানা এটা তো খাওয়া গুনাহ বা এটা ক্ষতিকর, তাহলে এটা কেন? এখন আমি তো একটু আগে এক্সাম্পল হিসেবে বলেছি যে সাপের বিষ থেকে, যেমন ওই যে অ্যালোপ্যাথিতে মরফিন ইনজেকশন তৈরি করা হয়, এখন সাপ তো সবল দিলে ওই বিষ মানুষের শরীরে গেলে মানুষ মারাও যেতে পারে, কিন্তু আবার সেই মরফিন দিয়ে দেখা গেছে কার্ডিয়াক পেশেন্টকে অনেক সময় সুস্থও করে ফেলা হয়। হ্যাঁ, না যা এই ওষুধটাও তৈরি করা হয়, এবং মানে সাপে কামড় দিলে আবার সেটা দিয়ে দেখা যায় রোগীকে বাঁচানো যায়। তো তাহলে আহ, মানে এখানে রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে ওই যে পরিমাণটা, মাত্রা কতখানি আছে। এবং আমি ওই যে বারবারও বলেছি যে কেউ যদি ঔষধের পরিমাণে সেবন করে, তখন হবে কি যে কিছু কিছু ডিজিজ জন্য এটা কার্যকর। যেমন প্রথমত হচ্ছে যে ওভার ফ্যাট বা ক্ষতিকর ফ্যাট গুলা কিন্তু নষ্ট করে দেয় বা কমায় ফেলে। বাট সে যদি 100 ml 50 ml একসাথে খেয়ে ফেলে, তখন তো এটা ভিন্ন, তখন এটা হিতে বিপরীত হবে। তো সেজন্য ওই মেডিসিনের মধ্যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কত পার্সেন্ট ইউজ করবে সেটা কিন্তু একটা পার্সেন্টেজ বলা থাকে, যেমন 5%, যেটা আসলে ক্ষতিকর না। হ্যাঁ, এবং সেটা মেডিসিনে তখন কনভার্ট হয়ে যায়। এবং এটা যেমন ধর্মীয় ভাবেও কিন্তু বলা আছে যে অ্যালকোহল সেবন করা হচ্ছে, এটা কি বলবো, পাপ কাজ বা গুনার কাজ। বাট সেখানে একটা কথা আছে যে যদি সেটা মেডিসিনে কনভার্ট হয়ে যায়, তখন কিন্তু সেটা অ্যালকোহল হিসেবে থাকছে না। আর ওইটার আরো কিছু ব্যাপার আছে, সেখানে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, প্লাস হচ্ছে কোনো জীবাণু দ্বারা যাতে মেডিসিনটা নষ্ট না হয়ে যায় সেই জন্য ইউজ করা হয়। সেটার পার্সেন্টেজটা কিন্তু ভেরি লো, সেটা হচ্ছে 5%। কিন্তু কেউ যদি এই পার্সেন্টেজটা বুঝতে না পারে, ইচ্ছা মতো ইউজ করে, তাহলে কিন্তু হবে না। তাইলে সেখানে মেডিসিনের গুণাগুণ নষ্ট হতে পারে, ইভেন পেশেন্টেরও ক্ষতি হতে পারে। তো ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলা কিন্তু ফর্মুলা অনুসারে এবং নির্দিষ্ট পরিমাণেই সেটা ইউজ করে থাকে। এখন আসি যে ওই যে বলেছি যে আপনাদের কাছে যদি কেউ ওভারওয়েট বা ওবেসিটির পেশেন্ট আসে বা স্থূলদেহীর পেশেন্ট আসে, তাহলে আপনারা হয়তো লিপিড প্রোফাইল টেস্ট দিতে পারেন, জাস্ট তার শরীরে কোলেস্টেরলের পরিমাণ কেমন সেটা জানার জন্য। হ্যাঁ, বা এইচডিএল এর পরিমাণ কতখানি আছে বা এলডিএল বেশি কিনা ইত্যাদি জানার জন্য, বা টোটাল কোলেস্টেরল কত আছে সেটা জানার জন্য। কিন্তু মেডিসিন হিসেবে কোন ধরনের মেডিসিন সাধারণত হোমিওপ্যাথিতে প্রেসক্রাইব করা হয়, মানে সেটাও আপনারা সিমটম জেনে বা পেশেন্ট সম্পর্কে জেনে বুঝেই কিন্তু উপযুক্ত মেডিসিন অ্যাডভাইস করবেন। তবে আমি কিছু বলছি, সেটা হচ্ছে যেমন ওই যে ফোকাস ভ্যাস মাদার টিংচার আছে, ফ্যাটোলক্কা ভেরি আছে, এটা মাদার টিংচার ফর্মেও আছে, আবার ওই যে বায়োকেমিক ফর্মেও আছে, ক্যালকেরিয়া কার্ভ আছে, নেট্রাম মোর আছে। এখন কোন মেডিসিনটা ইউজ করবেন সেটার জন্য অবশ্যই আপনার প্র্যাকটিস অফ মেডিসিন, সেই সাবজেক্ট থেকে আপনারা আরো বেশি আহ, জানবেন, আপনারা স্টাডি করবেন। এট দ্য সেম টাইম ম্যাটেরিয়া মেডিকা প্র্যাকটিস অফ মেডিসিন, মানে ওই সাবজেক্টগুলো আপনারা ভালোভাবে স্টাডি করবেন, প্লাস ওই সাবজেক্টের টিচার অবশ্যই আপনাদেরকে আরো বিস্তৃতভাবে বলবে মেডিসিনগুলো সম্পর্কে। বাট আমি জাস্ট বলে দিচ্ছি আর কি, যে ওবেসিটি পেশেন্টদেরকে সাধারণত বেসড অন সিমটম বা আদার্স ক্রাইটেরিয়া সাধারণত এই ধরনের মেডিসিন গুলা প্রেসক্রাইব করা হয়। আপনাদের যদি প্রশ্ন থাকে আজকে টপিকের উপর, প্রশ্ন করতে পারেন। আপনার কি কোনো প্রশ্ন আছে? না স্যার নাই। নাই? তাহলে আশা করি আহ, সবাই আজকের টপিকের আলোচনা বুঝতে পেরেছেন। তাহলে আমি আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।